অভিযোগ আসছে ভাঙড় থেকে তৃণমূল কর্মীর গাড়িতে আগুন লাগানো হয়েছে এবং অভিযোগ উঠছে যে এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে আইএসএফ। কল্যাণ রয়েছে আমার সঙ্গে ভাঙড় থেকে। কল্যাণ, কি অভিযোগ? নলমুড়ি এলাকার কথা বলা হচ্ছে। নলমুড়ি এলাকায় কিন্তু যথেষ্ট শক্তিশালী আইএসএফ, কারণ এখানে তৃণমূল বিগত কয়েক বছর ধরে ধীরে ধীরে দুর্বল হয়েছে। সেখানে কিন্তু ভোট মিটতেই অশান্তির ছবি ধরা পড়েছে। আইএসএফ কর্মীর তৃণমূল কর্মীর যে ইলেকট্রিকের দোকান, সেই তৃণমূল কর্মীর ইলেকট্রিকের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আইএসএফ এর বিরুদ্ধেই মূলত এই অভিযোগ উঠছে। দাউ দাউ করে আগুন যখন জ্বলতে থাকে রাতে, সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভাঙড় থানায়। ভাঙড় থানায় পুলিশ কর্মীরা আসে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নেভায়। কিন্তু এই আগুন নেভানোর পর কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হচ্ছে। আইএসএফ এর একদিকে যেমন আইএসএফ এর উপর দোষ চাপানো হচ্ছে, পাল্টা কিন্তু আইএসএফ ও দোষ চাপাচ্ছে যে না, এই আগুন তৃণমূলরা নিজেরাই লাগিয়ে আইএসএফ এর নামে দোষ দিচ্ছে। যদিও গোটা ঘটনা ইতিমধ্যেই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের হচ্ছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অতনুদা, ওদিকে গড়িয়ার পঞ্চশহরের খবরে নজর রাখতে হবে, কারণ সেদিন যে অশান্তি হয়েছিল সেই অশান্তিতে সাতজন এখনো পর্যন্ত আটক হয়েছেন এবং সেদিনের সেই অশান্তির ঘটনা সম্পর্কে আরও ডিটেলে জানবো যে এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ করেছে। 7 জন গ্রেপ্তার হয়েছেন এখনো পর্যন্ত। 2 বিজেপি কর্মীর বাড়ি আর গাড়িতে হামলার অভিযোগ তাদের বিরুদ্ধে। অমিত রয়েছেন। অমিত, পুলিশের তদন্ত কি বলছে, কত দূর এগিয়েছে? দেখো, পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপির আক্রান্ত 2 জন কর্মী, যাদের মধ্যে একজন পোলিং এজেন্ট ছিলেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পরই ওদিন সন্ধ্যেবেলায় তার আক্রান্ত হন। এই ঘটনায় পঞ্চশহর থানায় যে অভিযোগ হয়েছিল, সে লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর করে মামলা রুজু হয় এবং এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে 7 জনকে আজকে আলিপুর আদালতেও পেশ করা হবে পুলিশের তরফে। তবে মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বন্দুক থেকে হুমকি দিয়েছিলেন পেলে নামে লোকাল একজন ব্যক্তি, যে তৃণমূল আশ্রিত বলেই বিজেপির তরফে বা বিজেপি যারা এজেন্ট যারা আক্রান্ত তারা যে অভিযোগ করছেন, সে পেলে কিন্তু এখন অধরা। তবে পেলের সঙ্গে যারা ছিলেন ঘটনায় এমন 7 জন, যাদের নাম এফআইআর রয়েছে, আমাদের পুলিশের দাবি, যাদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আজকে আদালতে পেশ করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আর এদিকে ভোট মিটতেই বেহালায় ধুন্ধুমার। কোথাও আরএসএস কর্মীদের মারপিটের বা তাদের উপর আক্রমণের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আবার কোথায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে মারধর বা তার বিরুদ্ধে আক্রমণ করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। শেষ দফার ভোট মিটতেই তুলকালাম। লাঠি দিয়ে 2 ভাইকে মারধরের অভিযোগ, দুজনেই আরএসএস কর্মী। ভাইরাল এই ভিডিও বেহালা পশ্চিম বিধানসভা এলাকার পর্ণশ্রীর। আমার বাড়িতে এসে আক্রমণ করেছে 250-300 ছেলে চতুর্দিক থেকে এসছে। আচ্ছা, প্রাক্তন কাউন্সিলর আছে, যখন গুন্ডা দুষ্কৃতি হয়ে যায়, লোকের বাড়িতে আক্রমণ করতে আসে, তো লোক তো মানুষ তো নিজেকে বাঁচাবে, নিজেদের বাড়ি বাঁচাতে তো নিজে কিছু না কিছু করবো। কলকাতা পুরসভার 129 নম্বর ওয়ার্ড পর্ণশ্রীর মহেন্দ্র ব্যানার্জি রোড। এখানকার বাসিন্দা প্রসেনজিৎ ব্রহ্ম এবং অভিজিৎ ব্রহ্ম সম্পর্কে দাদা ভাই, দুজনেই আরএসএস করেন। অভিযোগ, বুধবার রাত 8টা নাগাদ তাঁদের ওপর চড়াও হয় প্রায় 20 জন, লাঠি দিয়ে মারধর করা হয়। আরএসএস এর দাবি, প্রসেনজিৎ একটি বুথে বিজেপির এজেন্ট হিসেবে বসেছিলেন, তাই হামলা চালায় তৃণমূল। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। অত্যন্ত হিংসাত্মক ঘটনা। ভারতীয় জনতা পার্টির হয়ে তারা বুথে বসেছিল, সেই অপরাধে যারা তার মাথাকে থেতলে দিল, একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। নির্লজ্জ আচরণ পুলিশের। যাদের বাড়িতে এসে আক্রমণ করলো এতজন লোক, সেই ছেলেটিকে নিয়ে গিয়ে সারা রাত লকআপে রেখেছে, তারা হাসপাতালে ভর্তি করেনি। এইটা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার লজ্জা।
বেধড়ক মারধর করলো, ওদের কেউই আহত হলো না, আর আমরা মারধর করলাম, আমাদেরই এত আহত যে মৃত্যু সজ্জায় একজন পিজি ট্রমা কেয়ারে। কিছু মাথা ফাটেনি, ওরা ইট মেরেছে, সেই ইটই হয়তো ওর মাথায় গিয়ে পড়েছে, সেলাই পর্যন্ত করতে হয়নি, এমন মাথা ফেটেছে। এসব বাজে কথা বলে লাভ নেই। তবে অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম এরা দুজনই মানে ব্যাপারটা প্ল্যান ওয়াইজ করেছে এবং এরা অ্যারেস্ট হয়েছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভোটের বাজারে এসে তারা যেসব বাক্য বিনিময় করেছেন, যেসব বার্তা দিয়েছেন, তা বাংলার পরিস্থিতি, বাংলার অবস্থাকে আরো জটিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কখনো এরকম কথা। আর আরএসএস এর প্রথমেই লেখা আছে যে আমাদের কেউ কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হবে না। তাহলে তারা বেরিয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের হয়ে কেন গেল? আমরা বারবার বলছি যে আপনারা শান্ত থাকুন। আমাদের যিনি বুথে বসেছিলেন প্রসেনজিৎ ব্রহ্ম এবং তার ভাই অভিজিৎ ব্রহ্ম, প্রসেনজিৎ বুথে বসেছিল বলে আক্রমণ শানিয়েছিল ওর ওপর, এবং তাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ গড়ে তোলে। সেখানে যারা দুষ্কৃতী এসেছিল তাদেরকে তারা সরিয়ে দেয়। বেহালার পর্ণশ্রীর কাছেই রবীন্দ্রনগর, এখানে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। বুধবার ভোট শেষের পর ঘটনার সূত্রপাত। অভিযোগ, ইভিএম নিয়ে যাওয়ার সময় ভোটকর্মীদের বাধা দেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের আটকাতে যান 129 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সংহিতা দাসের স্বামী অঞ্জন দাস, যিনি তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। অভিযোগ, তখন মারধর করা হয় অঞ্জনকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে, তখন বিজেপির দুষ্কৃতীরা ইভিএম চুরি করতে এসছে, বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে নেতা 129-এর অঞ্জন দাস। তাকে মেরে মাথা, নাক, থুতনি সব ফাটিয়ে দিয়েছে। একজনের মুখের ভেতরে 8টা সেলাই পড়ে দাঁত পড়ে গেছে। ইভিএম মেশিন তোলার সময় এরকম হামলা হলো কেন? নিশ্চয়ই ইভিএম চুরি করার ওদের মতলব ছিল। বিজেপির এত শক্তি হয়ে গেছে ভাবলেও আর ভালো লাগে। তবে এ ধরনের মারামারি, মাথা ফাটাফাটির মধ্যে আমরা নেই। তৃণমূলের মাথা ফাটিয়েছে। 4 মে আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাবো, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তারা যেন উপযুক্ত কিছু ব্যবস্থা নেন। নিউজ 18 বাংলা। এবার রেস্তোরাঁয় খাবার খেতে গেলে, অনলাইনে খাবার অর্ডার দিতে গেলে বা যারা ক্যাটারিংয়ের ব্যবসা করছেন তাদের একটু সমস্যা হবে বলতে গেলে সমস্যা আরও বাড়বে। তার কারণ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রায় 1000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। যদিও ডোমেস্টিক সিলিন্ডার অর্থাৎ বাড়ির রান্নাঘরের গ্যাসের সিলিন্ডারের দাম এখনই বাড়ানো হয়নি, যা ছিল অপরিবর্তিত রয়েছে। কিন্তু মধ্যবিত্তের উপর চাপ পড়বে রেস্তোরাঁয় খেতে গেলে। তার কারণ হোটেল রেস্তোরাঁয় যে সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম প্রায় 1000 টাকা বাড়ানো হলো। কত টাকা বাড়ানো হলো আমার সঙ্গে অমিত রয়েছে, বলতে পারবেন। দেখো, 994 টাকা দাম বাড়ানো হলো বাণিজ্যিক 30 কেজি গ্যাসের সিলিন্ডারের দাম। রান্নাঘরে যে রান্নার গ্যাস, বিশেষ করে গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক গ্যাসের দাম, যেটা 19 কেজি সিলিন্ডার, যেটা মূলত কোনো রেস্তোরাঁ বা স্ট্রিট ফুডের দোকান বা কোনো দোকানে যেটা ব্যবহার করা হয়ে থাকে, তার দাম এক ধাক্কায় 994 টাকা বাড়ানো হলো। সেক্ষেত্রে এপ্রিল মাসের 1 তারিখে দাম নির্ধারিত করা হয়েছিল 2308 টাকা, এবং কালকে মধ্যরাতে যে সার্কুলার এসেছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে সেই দাম হলো মধ্যরাত থেকে দাম লাগু হয়েছে 3202 টাকা, অর্থাৎ 994 টাকা, 1 লাখে কিন্তু দাম বেড়ে গেল 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই রেস্তোরাঁ বা ফাস্ট ফুড বা স্ট্রিট ফুডের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু তার প্রভাব পড়ে। মধ্যবিত্তের রেস্টুরেন্টে খাবার ক্ষেত্রে বা রেস্তোরাঁয় খাবার কেনার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা মাসুল বা টাকা কিন্তু গুণিত হতে পারে এই দাম বৃদ্ধির ক্ষেত্রে। জানিয়ে রাখবো, যদি তবে শুধুমাত্র যে রেস্তোরাঁয় খেতে গেলে চাপে পড়তে হবে তা নয়, চাপ বাড়বে রাস্তাঘাটে বেরোলেও। তার কারণ এই যে অটো এলপিজির দাম,
অটো এলপিজির দাম আবার 7 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আমরা যদি ফেব্রুয়ারি থেকে হিসেব করি তাহলে এখনো পর্যন্ত 32 টাকা বেড়ে গেল অটো এলপিজির দাম। এবার যারা অটো চালান তারাও বাধ্য হবেন বাড়তি ভাড়া নিতে। তার কারণ তাদের জায়গাটা, তাদের পরিস্থিতিটা দেখতে হবে। 5 মাসে বা 3 মাসে বলা যেতে পারে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর আজকে মের 1 তারিখ, এর মধ্যে 32 টাকা বেড়ে গেছে। কিভাবে চালাবেন তারা? তাদের তো ভাড়া বাড়াতেই হবে, আর ভাড়া বাড়ালে তো আম আদমির সমস্যা হবে। এখন কত টাকা হয়েছে অটো এলপিজির দাম, কত টাকা বাড়লো এবং অটো যারা চালান তারা কি বলছেন? বিশ্বজিৎ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ। একদমই, অর্থাৎ প্রায় 6 টাকা 44 পয়সা, অর্থাৎ 7 টাকা দাম বেড়ে গেল এক রাতে। গতকাল যে দাম ছিল 82 টাকা 96 পয়সা, আজ সেই দাম 89 টাকা 40, অর্থাৎ 90 টাকা হয়ে গেল অটো এলপিজির প্রতি লিটার প্রতি দাম। আর এই যে দাম মূল্যবৃদ্ধি, এটা গত 3 মাসে 6 বার বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে আর তার সরাসরি প্রভাব এখানে পড়েছে। এতদিন পর্যন্ত সেটা ছিল, এবার নির্বাচনের পরে আচমকা আবারও দাম বাড়লো এবং এই দাম বৃদ্ধিতে কার্যত অটো রুটগুলোতে বেশ কিছু রুটে ভাড়া বাড়েনি এখনও পর্যন্ত, সেই রুটগুলোতেও এবার ভাড়া বাড়াতে কার্যত অটোওয়ালারা বাধ্য হবেন। কাজেই রেস্তোরাঁতে খেতে গেলে যেমন দাম বৃদ্ধি, তেমনি অটো চড়ে বাড়ি থেকে রেস্তোরাঁতে যাওয়ার এবং আসার খরচও এবার বাড়তে চলেছে। সাধারণ নিত্যযাত্রীরা, সাধারণ মানুষ, তারা অটো ব্যবহার করেন প্রতিদিন, প্রতিনিয়ত। কলকাতাবাসীদের তাই এবার নাভিশ্বাস উঠতে চলেছে। যদি অটো ভাড়া প্রতি ট্রিপে 2 টাকা করে দিতে হয়, তাহলে দিনে অন্তত কারো 10 টাকা, কারো 20 টাকা বেশি দিতে হবে বারবার এই অটো চাপার ক্ষেত্রে। অর্থাৎ পরিবহনের একটা বড় অংশ নির্ভর করতে হয় কলকাতায় এই অটোর উপর। শুধু কলকাতা কেন, শহরতলিতেও অটো এলপিজির দাম যদি বাড়ে তাহলে ধরে নিতেই হবে যে সেই চাপটা শুধুমাত্র অটো চালক নয়, সেই চাপটা নিতে হবে আম আদমিকে, যাদের শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে গেলে নিয়মিতভাবে অটোই ভরসা।